ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাদের ১০০ দিন পূর্ণ হয় ১৭ নভেম্বর। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের ৩৫ মিনিটের বক্তব্যে নানা প্রসঙ্গ এলেও নির্বাচনী রূপরেখার মেলেনি কোনো ইঙ্গিত। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। সম্প্রতি আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকারের মেয়াদ হবে ৪ বছরের কম। আইন, বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন দিলে রাজনৈতিক পরিস্থিতি ফিরে যাবে পুরনো রূপে। রিফর্ম অফ লিগ্যাল সিস্টেম। যদিও নির্বাচন প্রশ্নে ভিন্ন মত বিএনপির। নির্বাচন দিলে বর্তমান সংকটের অর্ধেক সমাধান সম্ভব বলে মনে করে দলটি। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই। বাম দলগুলোর মতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী দায়িত্বে এসে দীর্ঘমেয়াদে থাকলে আবারও ফ্যাসিবাদের উত্থানের শঙ্কা বাম নেতাদের। অনির্দিষ্টকাল যদি এরকম থাকে, বরঞ্চ ফ্যাসিবাদী শক্তি নানা চেহারায় বরঞ্চ ফিরে আসার বরঞ্চ জমিনটাই হতবা তৈরি হতে পারে। সংবিধানের মতন গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো নির্বাচিত জনপ্রতিনিধিদের এটা দায়িত্ব। এটা তবে সংস্কার প্রশ্নে সরকারের পাশে থেকে পর্যাপ্ত সময় দিতে রাজি জামাতে ইসলামী। ডিসেম্বরে সংস্কার কমিটিগুলোর প্রতিবেদনের পর নির্বাচনের সময়সীমা নিয়ে অবস্থান স্পষ্ট করবে দলটি। নির্বাচন যখন হবে তখন দেশের প্রশাসনিক, রাজনৈতিক, ইলেকশন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের অবস্থাটা কেমন, সিচুয়েশনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, টাইমটা ফ্যাক্টর না। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে প্রত্যক্ষভাবে রাজনীতির মাঠে থাকতে না পারায় এবার নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে বিভিন্ন দল। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি ফাঁড়ির বাগান সহ ১৬টি চা বাগান রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই বাগান ১২টি। এসব বাগানে কর্মরত ১৫,০০০ শ্রমিক ২ মাসের বেশি সময় ধরে মজুরি পাচ্ছেন না। মজুরি না পেয়ে ১১ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। তারা জানান, বকেয়া বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না হওয়া, চিকিৎসা সেবা না পাওয়া ও ঘরবাড়ির সংস্কার না হওয়ায় কর্মবিরতি পালন করছেন। আর আমাদের তার কোনো রুজি নাই। আর এই যে আমরা ঘরে বসে আছি, আমরা কোনোখানে কাম করতে যেতে পারছি না। তার বেতন আমরা না পাইয়া আমরা ততদিন এমনিতেই রয়েছি। আমরা কি না খাইয়া মরমু? আমরা তো খাওয়া লাগবো। বেতন ৯ সপ্তাহ যাবৎ না খাইয়া না দেয়া রয়েছে। বাইরে কাজে যাওয়ারও কোনো সুযোগ নেই। আর হচ্ছে গিয়ে আমাদের ওই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কোম্পানিরা ঠিকই কাটিয়ে নিয়েছে, কিন্তু ভবিষ্যৎ তহবিলে জমা করে নাই। কর্তৃপক্ষ বলছে, কৃষি ব্যাংকের ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে। তবে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। এমডি মহোদয় উনি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই সমস্যার সমাধান করতে পারেন, এবং আমাদের এর সাথে জিএম স্যার, ডিজিএম স্যার ওনারা চেষ্টা করতেছেন যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার যেন সমাধান হয় এ ব্যাপারে ওনারা সচেষ্ট আছেন। এদিকে ১ মাসেরও বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়তে পারে ন্যাশনাল টি কোম্পানি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর রায়েরবাজারের মুক্তি সিনেমা হল দীর্ঘদিন ধরে সিনেমা প্রদর্শন বন্ধ। এই সুযোগে সিনেমা হলের ভেতরে মূল প্রকাশক, লেখক ও পরিবেশকের অনুমতি ছাড়াই বই ছাপিয়ে তা বিক্রি করছেন মানিক নামের এক ব্যক্তি। প্রকাশকদের তথ্যের ভিত্তিতে ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। এ সময় হুমায়ুন আহমেদ ছাপা সহ বিখ্যাত লেখকদের জনপ্রিয় বই ছাপানো নকল বই পাওয়া যায়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইও মিলে। প্রকাশকরা বলছেন, নিম্নমানের কাগজে ছাপিয়ে বা ফটোকপি করে অবিকৃত প্রচ্ছদে বিক্রি হচ্ছে সব বই। এ বিষয়ে পাঠকদের আপত্তি না থাকলেও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকাশকরা। এখানে মিনিমাম ২০০ প্রকাশনী, হেন কোনো প্রকাশনী নাই, হেন কোনো জনপ্রিয় বই নাই যা সে নকল করে না। সরকারি বই থেকে শুরু করে ক্লাস 6, 7, 8 বই থেকে শুরু করে যে নকল করে তার নাম হচ্ছে মানিক। ট্যাক্স পেয়ার অর্থাৎ ট্যাক্স দিয়ে সরকারিভাবে আমরা সব কিছু করে আসছি। আমরা
কোনো ধরনের প্রফিট করতে পারি না। আমরা রাস্তায় হাঁটি, আমাদের চোখের সামনে দোকানদাররা ডুপ্লিকেট বই মানে পাইরেসি বই সেল করে, আমরা তাকায় থাকা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। পুলিশ বলছে অভিযুক্ত মানিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা হবে। অভিযানে 4টি প্রকাশনীর 1000-এরও বেশি বই জব্দ করা হয়েছে। কারখানার যে মালিক যে আপনাগুলো তৈরি করতেছে, সে যদি বৈধ কাগজপত্র দেখাইতে পারে যে না সরকারি তার অনুমোদন দিচ্ছে বা এত কপি তার অথবা সাপ্লাই দেওয়ার জন্য বলছে, বৈধ কাগজপত্র দেখাতে পারে দ্যাটস এনাফ। আর যদি আপনার বৈধ কাগজপত্র দেখাইতে না পারে, আমি কিছু স্যাম্পল স্বরূপ নিয়ে যাচ্ছি সরকারি বই, তো যদি বৈধ কোনো কাগজপত্র দেখাইতে না পারে তাহলে আমরা তো সব জব্দ করবো। প্রকাশকদের দাবি, লেখককে সম্মানী দিয়ে পাণ্ডুলিপি কেনার পর হাজার হাজার টাকা বিনিয়োগ করেও খরচ উঠাতে পারছেন না তারা। এর প্রধান কারণ, নকল বই পাওয়া যায় কম দামে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম বাতিল করে দেয়া হয়। এই অবস্থায় শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হবে। ফলাফলে থাকবে 4টি স্তর। এর মধ্যে 39 নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর, 40 থেকে 59 পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 79 পর্যন্ত উত্তম এবং 80 থেকে 100 নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর। এদিকে আগের শিক্ষাক্রমের ভিত্তিতে 2026 সালে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে। এখন যেহেতু আমরা 2010 এবং 11 জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় আমরা ফিরে যাচ্ছি প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে বা পরিমার্জন সাপেক্ষে, এবং এর সাথে মিল রেখে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাট এটি এই বছর আমরা কার্যকর করব না, কারণ আমাদের ক্লাস 4 এবং 5-এর পাণ্ডুলিপি আরও পরিমার্জন হবে। শিক্ষকরা জানিয়েছেন এরই মধ্যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে, সিলেবাসও শেষ পর্যায়ে। এই বিষয়ে আমাদের নির্দেশনা অলরেডি চলে এসেছে, আর 2 তারিখ থেকে এটার এক্সামটা শুরু হবে। সেকেন্ড টার্ম থেকেই মোটামুটি এটা নিয়ে আমরা প্রস্তুত ছিলাম। বিগত সরকারের মতো বারবার সিদ্ধান্ত পরিবর্তন না করে যথাযথ গবেষণার তাগিদ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। কম্পিটেন্সিগুলো তারা অ্যাচিভ করার কথা সেগুলো তারা অর্জন করছে না অধিকাংশ ক্ষেত্রেই, এবং এটা যেমন সংখ্যার দিক থেকে ঠিক তেমনিভাবে স্টুডেন্ট যদি আপনি ধরেন গ্রাম শহর বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ক্ষেত্রে এগুলো কিন্তু এক ধরনের গ্যাপ রয়ে গেছে। তো এখন এই গ্যাপটা ফুলফিল করাটা হলো আপনার মূল টার্গেট। এদিকে 2026 সালের জন্য প্রাথমিকের শিক্ষাক্রমে পরিবর্তন আনার কাজ শিগগির শুরু হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী জুড়ে যখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা, তখন নগরীর পয়ঃনিষ্কাশন নালাগুলো যেন পরিণত হয়েছে মশা উৎপাদনের কারখানায়। সিটি কর্পোরেশন বলছে প্রতি বছর মশা মারতে খরচ হয় প্রায় কোটি টাকা। তবে মশা নিধনে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে রয়েছে নগরবাসীর অভিযোগ। প্রতিনিয়ত শুনছি রাজশাহী মেডিকেলে 2টা-1টা করে মারাও যাচ্ছে, আর দিনেও যেমন মশা রাত্রিতেও তেমন মশা। থাকাই যায় না মশার অত্যাচারে, দিনের বেলাতেও বাচ্চারা টিকতে পারছে না এবং তারা পড়াশোনায় মনোনিবেশ করছে না। আমাদের সীমিত যে সম্পদ আছে সেটা সর্বোচ্চ ব্যবহার করার আমরা চেষ্টা করি, এবং সেভাবেই কিন্তু আমরা এই ডিম ধ্বংসের মাধ্যমেই বা লার্ভিসাইড নিয়ন্ত্রণ করেই আমরা কিন্তু মশা নিয়ন্ত্রণের চেষ্টা করি। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিভিন্ন ব্লকে মিলছে এডিসের লার্ভা। গত বছরের তুলনায় ডেঙ্গু রোগীও বেড়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বাইরের রোগীর থেকে লোকাল ট্রান্সমিটটাই বেশি, এবং আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে আমাদের কীটতত্ত্ববিদ পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছেন যে সেখানে ডেঙ্গু এডিস মশার লার্ভা পাওয়া গেছে। রাশিকের প্রশাসক বলছেন চলতি মৌসুমে মশা মারার কীটনাশকের বরাদ্দ কম পাওয়া ও আগস্ট পরবর্তী কার্যক্রমের স্থবিরতায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। লার্ভিসাইড নিধন করতে হয়, তারপর অ্যাডাল্টিসাইড নিধন করতে হয়। এইগুলোর যে কীটনাশক সেইগুলো পর্যাপ্ত ছিল না আমাদের। এখন যেটা আছে যে সেই পরিমাণ, যেমন ধরেন আমার যেগুলো আছে সঞ্চিত আছে, কোনো রকমের কাজ চালানোর জন্য আমি এই ডিসেম্বর পর্যন্ত চালাতে পারবো। এবছর রাজশাহী বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3097 জন, মারা গেছেন 5 জন। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।